মনে আছে ছোটবেলায় রাস্তায় বেলুন দেখলেই বাবার কাছে বেলুন কিনে দেওয়ার আবদারের কথা, কিংবা মায়ের সাথে স্কুল থেকে বাসায় ফেরার পথে চকলেটের জন্য বায়না ধরার দিনগুলোর কথা। আজ বড় হয়েও বিশেষ দিনগুলোতে বাবা মাকে ফুল দিয়ে সারপ্রাইজ দিতে কে না চায়। খেয়াল করো তো, এই একগুচ্ছ বেলুন, একগুচ্ছ চকলেট বা একগুচ্ছ ফুল, প্রত্যেকটি ক্ষেত্রেই জিনিসগুলো গ্রুপ আকারে আছে। ম্যাথমেটিক্সে এটাকে আমরা সেট বলি। আজকের পর্বে আমরা এই সেট নিয়েই আলোচনা করব। প্রথমে সেটের ইতিহাসটা জেনে আসি। সালটা 1872। জার্মান ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর সুইজারল্যান্ড যান। সেখানে তার দেখা হয় আরেক জার্মান গণিতবিদ রিচার্ড ডেরিকাইন্ডের সাথে। তারা ভালো বন্ধু হয়ে যান, আর তারপর তাদের মাঝে যে চিঠি আদান প্রদান করা হয় তা থেকে ক্যান্টরের সেট সম্পর্কে ধারণা শুরু। এরপরে 1874 সালে তিনি বেলস জার্নাল পত্রিকায় প্রথম সেট নিয়ে ধারণা দেন। এজন্যই তাকে সেট থিওরির জনক বলা হয়। এবার চলো জেনে নেই সেট কি। আমাদের চারপাশের বাস্তব জগৎ বা আমাদের চিন্তা জগতের সুসংজ্ঞায়িত যে কোনো কিছুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। এখানে সুসংজ্ঞায়িত ওয়ার্ডটা সেটের আলোচনায় খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটা ব্যাখ্যা করা যাক। ধরো বলা হলো তোমাদের এলাকায় যারা প্রবাসী বা বিদেশে থাকেন তাদের নিয়ে একটি সেট বানাতে। তুমি এটা ইজিলি বের করে ফেলতে পারবে। এই ব্যাপারটি গণিতে সুসংজ্ঞায়িত। কিন্তু তোমাকে যদি বলা হয় তোমার এলাকার ভালো মানুষের একটা সেট গঠন করতে, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। কারণ ভালো মানুষ টার্মটা এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে যে ভালো, অন্য কারো কাছে সে ভালো নাও হতে পারে। আর তাই এই ব্যাপারটি সুসংজ্ঞায়িত নয়। এবার তাহলে চলো সেট প্রকাশের পদ্ধতিগুলো শিখে নেই। প্রথমে এম থেকে পি পর্যন্ত অ্যালফাবেট গুলোর একটি সেট লিখে ফেলি। এই সেটে তাহলে থাকবে এম, এন, ও আর পি। এখানে খেয়াল করো, সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর এই এম, এন, ও পি এর প্রত্যেককেই বলা হয় সেটের উপাদান। উপাদানগুলো লেখার সময় অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। অনেক সময় ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দিয়ে সেট প্রকাশ করা হয়। যেমন এই সেটটিকে লেখা যাবে A is equal to M, N, O, P। বেশ কিছু সেট আছে যাদের নির্দিষ্ট কিছু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল, স্বাভাবিক সংখ্যার সেটকে N দিয়ে, পূর্ণ সংখ্যার সেটকে Z দিয়ে, মূলদ সংখ্যার সেটকে Q, আর বাস্তব সংখ্যার সেটকে R দিয়ে প্রকাশ করা হয়। কোনো উপাদান সেটে আছে বোঝাতে বিলংস টু সাইন, আর সেটে উপাদানটি নেই বোঝাতে এই সাইন ব্যবহার করা হয়। ভালোভাবে বোঝার জন্য বাংলাদেশের 8টি বিভাগের সেটকে বি ধরি। এবার খেয়াল করো, ঢাকা বিভাগ এই সেটেরই একটি উপাদান, তাই একে লেখা যাবে ঢাকা বিলংস টু বি। কিন্তু নোয়াখালী নামে কোনো বিভাগ বাংলাদেশে নাই বলে এই সেটে নোয়াখালী হবে না, তাই লেখা হবে নোয়াখালী ডাজ নট বিলং টু বি। এবার আমরা শিখে নিব সেট প্রকাশের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, তালিকা পদ্ধতি বা রস্টার মেথড, আর সেট গঠন পদ্ধতি বা রুল মেথড। চলো উদাহরণের মাধ্যমে পদ্ধতি দুটি দেখে নিই। জন্মদিনে তোমার বাবা মা তোমাকে গিফট বক্স উপহার দিলেন। বক্স খুলে তো তুমি অবাক, দেখলে তাতে একটি মোবাইল ফোন, একটি সানগ্লাস, 2টি শার্ট আর 2টি প্যান্ট রয়েছে। এবার এই উপহারগুলো নিয়ে গঠিত সেটকে আমরা জি দিয়ে প্রকাশ করি। তাহলে জি ইজ ইকুয়াল টু মোবাইল, সানগ্লাস, শার্ট, শার্ট, প্যান্ট, প্যান্ট। তবে এই সেটটি পুরোপুরি সঠিক নয়, কেননা কোনো সেটে কোনো উপাদান একবারের বেশি থাকলেও সেটা একবারই লিখতে হয়। তাহলে সেটটি হবে জি ইজ ইকুয়াল টু মোবাইল, সানগ্লাস, শার্ট, প্যান্ট। খেয়াল করে দেখো, এখানে সব উপাদানগুলো কমা দিয়ে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি। এজন্য এই পদ্ধতিকে তালিকা পদ্ধতি বা রস্টার মেথড বলে। এবার ধরো এই বক্সে যদি আরো 100টি উপাদান থাকতো, তখন কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা টাফ হয়ে যেত। এরকম ক্ষেত্রে সেট প্রকাশ করা যায় এভাবে: G is equal to X such that X হলো গিফট বক্সের উপাদান। খেয়াল করো, এখানে উপাদানগুলো নির্দিষ্ট করে না লিখে সবার একটি কমন ধর্মের মাধ্যমে উল্লেখ করা হয়, যাতে বোঝা যায় এরা কারা। সেট প্রকাশের এই পদ্ধতিটি হলো সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে অনেক সময় কিছু শর্ত দেওয়া থাকে বলে একে রুল মেথডও বলে। এবার আরো একটি উদাহরণ খেয়াল করো। ধরো একটি সেট দেওয়া আছে M is equal to X such that X is elements of N, যেখানে X বিজোড় সংখ্যা এবং X এর একটি রেঞ্জ দেওয়া আছে। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। চলো প্রথমেই আমরা এই অংশটুকু নিয়ে কাজ করি। এটার মিনিং হচ্ছে, এই সেটের উপাদানগুলো যদি X হয় তাহলে X গুলোকে স্বাভাবিক সংখ্যা হতে হবে। আবার শর্ত দেওয়া আছে X বিজোড় সংখ্যা, তার মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে যারা বিজোড় তাদেরই নিতে হবে।
লাস্টে বলা আছে x is greater than 0 আর less than 100, অর্থাৎ বিজোড় সংখ্যার মধ্যে যারা 0 থেকে বড় কিন্তু 100 থেকে ছোট তাদেরকেই নিতে হবে। তাহলে সেটটিকে তালিকা পদ্ধতিতে লিখলে পাবো m is equal to 1 3 5, এভাবেই 99 পর্যন্ত চলতে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। এই পর্বে আমরা সেট কি, কোন শর্তে সেট হতে পারে, সেটের উপাদান আর সেট প্রকাশের পদ্ধতিগুলো সম্পর্কে জানলাম। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তুমি? তোমার নিশ্চয়ই মনে আছে সেট কাকে বলে, তাই না? বাস্তব জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। তুমি কি কখনো খেয়াল করেছো আমাদের আশেপাশেই কত ধরনের সেট আছে? তোমার স্কুল ব্যাগেই বই খাতার সেট পাওয়া যাবে। এখানে কয়টি বই খাতা আছে তা কিন্তু তুমি গুনতে পারবে, এটা এক প্রকারের সেট। আবার আকাশের তারা কিন্তু গুনে শেষ করা যায় না, এই তারা নিয়ে তৈরি সেটও কিন্তু এক ধরনের সেট। এভাবেই আমাদের চারপাশে ছড়িয়ে আছে অনেক ধরনের সেটের উদাহরণ, কিন্তু এক একটা সেট এক এক রকম। আজকের পর্বে তুমি সেটের এই প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। তুমি আমাদের আশেপাশে কয়টা রং চিনতে পারো? গুনে দেখো তো। কিন্তু এর থেকেও পৃথিবীতে অনেক রং আছে যার সংখ্যা নির্দিষ্ট নয়। এই সকল রং নিয়ে যে সেট গঠিত হবে তা হলো অসীম সেট। তাহলে যে সেটের উপাদান সংখ্যা অসংখ্য, অর্থাৎ গণনা করা যায় না, তাকেই অসীম সেট বলে। আচ্ছা, এখন যদি এই অসীম সেটের সবগুলো রং থেকে রংধনুর যে 7টা রং আছে সেগুলো সিলেক্ট করি, তাহলে সেটটি হবে এরকম। আর এই সেট উপাদান সংখ্যা তুমি যেহেতু গুনতে পারছো, তাই এটি হবে সসীম সেট। এখন 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার সেটকে যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে বলো তো এই সেটে কি কি উপাদান থাকবে? এই সেটের উপাদান হবে 2 4 6 8 ও 10। যেহেতু এই সেটের উপাদান সংখ্যা সহজেই গুনতে পারছো, তাই এটিও সসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। আচ্ছা, চিন্তা করে দেখো তো 32 দিনে মাসের সেট কি হবে? যেহেতু 32 দিন কোনো মাসেই নেই, তাই এই সেটে কোনো উপাদানই পাওয়া যাবে না। কোনো উপাদান না থাকায় এই টাইপের সেটকে ফাঁকা সেট বলে। অর্থাৎ যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেট প্রকাশ করা হয় শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট কিংবা ফাই দিয়ে। এবার চলো উপসেট এবং সার্বিক সেট নিয়ে জেনে নিই। মনে করো 1 2 এবং 3 নিয়ে ইউ সেট গঠিত। ইউ সেট থেকে একটা করে উপাদান নিয়ে গঠিত সেট হবে 1 2 এবং 3। দুইটা করে উপাদান নিয়ে গঠিত সেট হবে 1 2 2 3 এবং 3 1। আবার ইউ থেকে তিনটা উপাদান নিয়েই সেট গঠন করা যায়, যার উপাদান হবে 1 2 ও 3। তুমি চাইলে ইউ থেকে কোনো উপাদান না নিয়েই সেট গঠন করতে পারো এবং এই সেটটা হবে ফাঁকা সেট। এভাবে ইউ সেট থেকে একটা উপাদান, দুইটা উপাদান, সবগুলো উপাদান কিংবা কোনো উপাদান না নিয়েই মোট যতগুলো সেট তৈরি করা যায় সেই সব সেটকে বলা হয় ইউ এর উপসেট। উপসেটকে এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। আর ইউ কে বলা হবে সার্বিক সেট, কারণ সকল সেটগুলো ইউ এর উপসেট। যদি বি ইজ ইকুয়াল টু 2 3 হয়, তাহলে আমরা বি কে ইউ এর উপসেট বলতে পারি। আর এটা প্রকাশ করা হবে এভাবে। অর্থাৎ কোন সেট থেকে যতগুলো নতুন সেট গঠন করা যায়, এদের প্রতিটি সেটকে আগের সেটের উপসেট বলা হয়। আর সকল উপসেটের উপাদান যে নির্দিষ্ট সেটে থাকে সেটি হলো সার্বিক সেট। এখানে খেয়াল করো, সকল উপসেটের উপাদান ইউ সেটে আছে।
তাহলে ইউ হলো সার্বিক সেট। সুতরাং সব সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর সার্বিক সেট বলা হয়। এখানে লক্ষ্য করার বিষয় হলো ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, কারণ যে কোনো সেট থেকে চাইলে কোনো উপাদান না নিয়েই সেট গঠন করা যায়, আবার সবগুলো উপাদান নিয়েও সেট গঠন করা যায়। তাই যে কোনো সেট নিজেই নিজের উপসেট। চলো এবার আগের উদাহরণে ফিরে যাই। আমাদের চারপাশের সব রঙের সেটকে যদি ইউ ধরা হয় এবং রংধনুর 7টি রঙের সেটকে যদি এ ধরি, তাহলে খেয়াল করো এ সেটের সব রং কিন্তু ইউ সেটের মধ্যে আছে। তাহলে এ সেটকে ইউ সেটের উপসেট বলা যায় এবং এক্ষেত্রে ইউ হলো সার্বিক সেট। এবার চলো পূরক সেট নিয়ে জেনে নিই। এখানে ইউ ছিল সার্বিক সেট আর এ ছিল রংধনুর 7 রঙের সেট। তাহলে এ সেটের 7টি রং বাদে ইউ সেটের বাকি সব রং নিয়ে গঠিত হবে এ সেটের পূরক সেট। অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে এ উপসেটের সব উপাদান যদি বাদ দেই, তবে যা থাকে তা হবে এ সেটের পূরক সেট। পূরক সেটকে এভাবে প্রকাশ করা হয়। আরেকটি উদাহরণ লক্ষ্য করো। এখানে ইউ একটা সার্বিক সেট যা 1 থেকে 10 পর্যন্ত সব সংখ্যার সেট, আর বি সেটটি 1 থেকে 10 পর্যন্ত সব জোড় সংখ্যার সেট। লক্ষ্য করো বি সেটের সব উপাদান কিন্তু ইউ সেটে আছে। তাহলে বি সেট ইউ সেটের একটা উপসেট। কিন্তু দেখো ইউ সেটের সব উপাদান কিন্তু বি সেটে নেই। তাহলে এখানে বি এর পূরক সেট হবে ইউ এর যেসব উপাদান বি এর মধ্যে নেই তাদের নিয়ে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সব বিজোড় সংখ্যা নিয়ে। তাহলে আজকে এ পর্যন্ত। আজকে সেটের প্রকারভেদ নিয়ে জানলে। দেখা হবে পরের পর্বে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। তুমি তো নিশ্চয়ই সেট সম্পর্কে জানো। আজকের পর্বে তুমি সেট গঠনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। ধরো তোমার জন্মদিনে তোমার মা তোমাকে বই আর ঘড়ি গিফট করেছে এবং তোমার বাবা তোমাকে গিফট করেছে জামা আর জুতা। চলো তোমার মায়ের দেওয়া গিফটগুলো নিয়ে একটা সেট বানিয়ে ফেলি। একইভাবে বাবার দেওয়া গিফটের সেটও বানিয়ে ফেলি। এখন চিন্তা করো তো মোট গিফটের সেট কি হবে? এটাই, তাই না? খেয়াল করে দেখো মোট গিফটের সেট কিন্তু তোমার মায়ের ও বাবার দেয়া গিফট এই দুই সেটের উপাদান নিয়েই তৈরি হয়েছে। এই সেট গঠনের একটি নাম আছে, যেটিকে বলা হয় সংযোগ সেট। তাহলে সংযোগ সেট বলতে দুই বা তার চেয়ে বেশি সেটের উপাদান নিয়ে নতুন সেট তৈরি হওয়াকে বোঝায়। এখন মনে করো এ এবং বি দুইটি সেট। এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 এবং বি ইজ ইকুয়াল টু 4 5 6। তাহলে এ এবং বি এর সংযোগ সেটকে আমরা এভাবে প্রকাশ করব। ইউ এর মতো যে চিহ্নটা দেখছো সেটাকে বলা হয় ইউনিয়ন, আর সেটটিকে পড়া হয় এ ইউনিয়ন বি। এখানে একটা ব্যাপার খেয়াল করো, 4 উপাদানটি এ এবং বি দুটি সেটেই আছে, কিন্তু এদের সংযোগ সেট লেখার সময় 4 একবার লিখতে হবে। এবার চলো একটা প্রবলেম সলভ করি। প্রশ্নে পি ও কিউ দুটি সেটের ইউনিয়ন বের করতে বলা হয়েছে। এখানে পি সেট হচ্ছে 21 এর সকল গুণনীয়ক, তাই প্রথমেই 21 এর গুণনীয়ক বের করে নেব। তাহলে পি সেটের উপাদানগুলো হলো 1 3 7 ও 21। আবার কিউ সেটের উপাদানগুলো 35 এর সব গুণনীয়ক। তাহলে একইভাবে 35 এর সব গুণনীয়ক বের করে কিউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এরকম আসে। এবার পি আর কিউ সেটের উপাদানগুলোকে একসাথে লিখলেই পি এবং কিউ এর সংযোগ সেট পি ইউনিয়ন কিউ বের হবে। এখন চলো আরেকটি উদাহরণ দেখা যাক। মনে করো একদিন বিকেলে মিম এবং তিথি বল নিয়ে খেলছে। মিমের কাছে লাল, নীল, হলুদ এবং কমলা রঙের 4টি বল আছে। অন্যদিকে তিথির কাছে বেগুনি, নীল, সবুজ এবং হলুদ রঙের 4টা বল আছে। চলো দেখে নেওয়া যাক এই বলগুলোর কমন কালার নিয়ে কিভাবে একটা সেট গঠন করা যায়। খেয়াল করেছো নীল আর হলুদ কালার কিন্তু দুটো সেটের মধ্যেই আছে। এই কমন কালার নিয়ে গঠিত সেটকে বলা হয় ছেদ সেট। তাহলে বলা যায় দুই বা তার বেশি সেটের মাঝের কমন উপাদান নিয়ে যে সেট তৈরি হয় তাকেই ছেদ সেট বলে। এখন মিমের বলের সেটকে যদি আমরা এ সেট এবং তিথির বলের সেটকে বি সেট ধরি,
তাহলে এদের ছেদ সেটকে বলতে পারি এ ইন্টারসেকশন বি। ছেদ সেটকে এভাবে লেখা হয়। এখানে এ ও বি এর মাঝে উল্টো ইউ এর মতো সিম্বল দেখছো, একে বলা হয় ইন্টারসেকশন বা ছেদ। চলো এখন ছেদ সেট নিয়ে একটা প্রবলেম সলভ করা যাক। এখানে এ ও বি দুটি সেট দেওয়া আছে, এদের ছেদ সেট অর্থাৎ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। প্রথমেই আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে বলেছে এ সেটটি হবে 4 এর গুণিতক আবার 20 থেকে ছোট। তাহলে এভাবে 4 কে 1 দিয়ে গুণ করা শুরু করব যতক্ষণ পর্যন্ত গুণফল 20 থেকে ছোট পাই। দেখো 4 কে 5 দিয়ে গুণ করলে 20 হয়ে যায়, যে 20 এর সমান, কিন্তু x এর মান 20 থেকে ছোট হতে হবে। তাহলে x এর মান কি কি হতে পারে বলতে পারবে? x এর মান হবে 4 থেকে 16। তাহলে এ সেটের উপাদান পাই 4, 8, 12 ও 16। তাহলে এবার বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এখানে x হবে জোড় সংখ্যা, কিন্তু তার স্কয়ার্ড করলে যা পাবো তা 2 থেকে বড় এবং 40 থেকে ছোট হতে হবে। তাহলে x এর মান 2 থেকে শুরু হবে ও মানগুলো স্কয়ার্ড করে দেখতে হবে 40 থেকে বড় হয়ে যায় কিনা। তাহলে এভাবে মান নেওয়া শুরু করি। দেখো x এর মান 6 নিলে 6 এর স্কয়ার 36 হয়, যা 40 থেকে ছোট, কিন্তু x এর মান 8 নিলেই 64 পাই, যা 40 থেকে বড়। তাই x এর মান 2 থেকে 6 পর্যন্ত নিতে হবে। তাহলে b এর মান পাই 2, 4 ও 6। এখন যেহেতু a এবং b সেটের উপাদানগুলো আমরা পেয়ে গিয়েছি, তাই এদের মধ্যে কমন উপাদানগুলো বের করলেই ছেদ সেট বের হয়ে যাবে। আচ্ছা, এখন এমন দুটি সেটের কথা চিন্তা করো তো যাদের মধ্যে কোনো কমন উপাদান নেই। দেখো তো, এই এক ঝুড়ি ফল আর এই এক প্যাকেট চিপসের মাঝে কি কোনো কমন কিছু আছে? অবশ্যই নেই, তাই না? এরকমভাবে দুটি সেটের মাঝে কমন কিছু না থাকলে তাদের বলা হয় নিশ্ছেদ সেট। এখন যদি ফলের ঝুড়িকে পি আর চিপসের প্যাকেটকে কিউ ধরো, তবে বলা যায় পি ও কিউ দুটি নিশ্ছেদ সেট। বইয়ের ভাষায় বলা যায় যদি দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে তাদের নিশ্ছেদ সেট বলে। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে তুমি সেটের প্রক্রিয়া নিয়ে জানলে। দেখা হবে পরের পর্বে নতুন কোনো টপিক নিয়ে। অপারেশনগুলো ভেন চিত্রের মাধ্যমে কিভাবে সহজে প্রকাশ করা যায় তা আমরা শিখব। বিভিন্ন সেট ও তাদের অপারেশনগুলো জ্যামিতিক শেপ বা চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ভেন চিত্র বলে। 19 শতকের শেষের দিকে ইংরেজ যুক্তিবিদ জন ভেন এই জ্যামিতিক রূপ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন, আর তাই তার নামানুসারে এর নাম রাখা হয় ভেন চিত্র। ভেন চিত্রে সার্বিক সেটকে আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, আর বিভিন্ন সেটকে বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়। সেটগুলো সার্বিক সেটের উপসেট বোঝাতে আয়তক্ষেত্রের ভিতরে বৃত্তগুলোকে আঁকা হয়। আর একাধিক সেটের মধ্যে যদি কমন উপাদান থাকে তাহলে তারা একে অপরকে ছেদ করে। চলো উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝে নেই। প্রথমে একটি সার্বিক সেট ইউ ধরি, যার উপাদানগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এর ভেন চিত্র হবে একটি আয়তক্ষেত্র যার ভিতরে ইউ লেখা থাকবে। এবার ধরে নেই কোনো সেট A is equal to 1, 2, 3। তাহলে এর ভেন চিত্র হবে এমন একটি বৃত্ত যার ভিতরে 1, 2, 3 লেখা। একইভাবে একটি সেট B is equal to 3, 4, 5 নেই, যার ভেন চিত্র একটি বৃত্ত হবে। যেহেতু A ও B এর মাঝে কমন উপাদান 3 আছে, তাই তাদের ছেদ করা অংশে 3 থাকবে। এবার চলো অন্তর সেটের ভেন চিত্র দেখে আসি। তোমরা জানো যে দুইটি সেটের অন্তর সেট বলতে প্রথম সেট হতে দ্বিতীয় সেট বাদ দিয়ে যে সেট পাওয়া যায় তাকে বোঝায়। তাহলে এ ডিফারেন্স বি সেটের ভেন চিত্র হবে এ সেট থেকে পুরো বি সেট বাদ দিলে বাকি থাকা এই অংশটি। খেয়াল করে দেখো, এ সেটের উপাদান 1, 2, 3। যেহেতু 3 দুই সেটেরই কমন উপাদান, তাই এ থেকে বি সেট বাদ দিলে শুধু থাকে 1 আর 2। একইভাবে বি ডিফারেন্স এ সেটের ভেন চিত্র হবে বি সেট থেকে এ সেট বাদ দিয়ে বাকি থাকা অংশটি। ফলে এ সেটের উপাদান হবে 4 আর 5। এবার চলো শিখে নেই ইউনিয়ন আর ইন্টারসেকশন সেটের ভেন চিত্র। এ ইউনিয়ন বি সেট বলতে আমরা বুঝি এ আর বি সেটের সংযোগে বা একসাথে তৈরি হওয়া সেট। তাহলে এই সেটের ভেন চিত্রে আয়তটির ভিতরে দুইটি বৃত্তই চলে আসবে, আর এই দুইটি বৃত্ত মিলে এই কমন আর আনকমন অংশটুকু একসাথে এ ইউনিয়ন বি সেট প্রকাশ করে।
সুতরাং এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5। ঠিক একইভাবে এ ইন্টারসেকশন বি সেট প্রকাশ করবে এই কমন এরিয়াটুকু, কেননা দুই সেটের কমন উপাদানগুলো নিয়েই ছেদ সেট বা ইন্টারসেকশন সেট তৈরি হয়। ফলে এই সেটের উপাদান হবে শুধু 3। এবার চলো জেনে নেই পূরক সেটের ভেনচিত্র আকার সম্পর্কে। সার্বিক সেট থেকে যে কোনো সেট বাদ দিলে যা থাকবে তাই ওই সেটের পূরক সেট। তাহলে এ সেটের পূরক সেট দেখানোর জন্য একটি আয়তক্ষেত্রের মাধ্যমে সার্বিক সেট ইউ আর একটি বৃত্তের মাধ্যমে এ সেটটি প্রকাশ করলে চিত্রের এই অংশটুকু এ সেটের পূরক সেটকে বোঝায়। এবার চলো আরো কিছু উদাহরণের মাধ্যমে বিভিন্ন সেটের ভেনচিত্র দেখে নেই। ধরো বলা হলো এ ইউনিয়ন বি হোল প্রাইম এই সেটটির ভেনচিত্র আঁকতে। এই চিত্রগুলো সহজে আঁকার জন্য তোমরা ধাপে ধাপে আঁকবে। প্রথম ধাপে সার্বিক সেট ইউ প্রকাশের জন্য একটি আয়ত আর এর ভিতর দুটি বৃত্তের সাহায্যে সেট এ আর সেট বি আঁকি। তাহলে এ ইউনিয়ন বি প্রকাশ করবে এই অংশটি। যেহেতু বলা হয়েছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সেটের ভেনচিত্র আঁকতে, তাই পুরো সার্বিক সেট থেকে এই এ ইউনিয়ন বি সেটের অংশটি বাদ দিয়ে যা থাকবে তাই আমাদের কাঙ্ক্ষিত ভেনচিত্র। এখন ধরো বলা হয়েছে এ ইউনিয়ন বি প্রাইম এর ভেনচিত্র আঁকতে। তাহলে আগের মতো প্রথম ধাপে সার্বিক সেট ইউ প্রকাশের জন্য একটি আয়ত আর এর ভিতর দুটি বৃত্ত এঁকে সেট এ আর সেট বি নির্দেশ করি। এ সেট বলতে এই অংশটুকু, আর বি প্রাইম বলতে সার্বিক সেট হতে বি সেট বাদ দিয়ে বাকি যে অংশটুকু তা বোঝাচ্ছে। তাহলে এখন এই দুটি অংশ একসাথে করে চিত্রের যে জায়গাটুকু দেখতে পাচ্ছি এটি এ ইউনিয়ন বি প্রাইমের ভেনচিত্র। এবার চলো দেখি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের ভেনচিত্র কিভাবে আঁকা যায়। প্রথমে সার্বিক সেট ইউ প্রকাশের জন্য একটি আয়ত আর এর ভিতর দুটি বৃত্ত এঁকে সেট এ আর সেট বি প্রকাশ করি। এবার এ প্রাইম বলতে সার্বিক সেট হতে এ সেট বাদ দিয়ে বাকি এই অংশটুকু বোঝাচ্ছে। একইভাবে বি প্রাইম বলতে সার্বিক সেট হতে বি সেট বাদ দিয়ে বাকি এই অংশটুকু বোঝাচ্ছে। তাহলে এদের এই যে কমন এরিয়াটুকু এটি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের ভেনচিত্র। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা ভেনচিত্রের সম্পর্কে বিস্তারিত জানলাম ও বিভিন্ন সেটের ভেনচিত্র আঁকা শিখলাম। আগামী পর্বে ভেনচিত্র রিলেটেড আরও প্রবলেম নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের পর্বে তোমরা ভেনচিত্রের মাধ্যমে কিভাবে বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে হয় তা শিখবে। চলো একটি খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরো সাকিব, হাবিব, শোভন, সিয়াম 4 বন্ধু। তাদের মাঝে সাকিব ফিজিক্স পছন্দ করে কিন্তু ম্যাথ পছন্দ করে না। হাবিব ম্যাথ পছন্দ করে কিন্তু ফিজিক্স পছন্দ করে না। আর শোভন ম্যাথ ও ফিজিক্স দুইটাই পছন্দ করে। চলো এই এক্সাম্পলটাই ভেনচিত্রের মাধ্যমে দেখে আসি। যেহেতু 4 জন বন্ধু আছে, প্রথমেই তাদেরকে সার্বিক সেট ধরে নিই আর এই সেটকে একটি আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করি। এখানে দেখো সাকিব আর শোভন দুইজনই ফিজিক্স পছন্দ করে, তাই তাদেরকে একটি বৃত্ত দিয়ে দেখাই। আবার শোভন আর হাবিব দুজনই ম্যাথ পছন্দ করে, তাই তাদেরকে আরো একটি বৃত্ত দিয়ে দেখাই। শোভন যেহেতু দুইটাই পছন্দ করে, তাই সে দুটি বৃত্তের কমন এরিয়াতে থাকবে। এবার ভালোভাবে খেয়াল করো। ধরো আমরা বের করতে চাই শুধু ম্যাথ পছন্দ করে কতজন। দেখো শোভন এবং হাবিব দুইজনই ম্যাথ পছন্দ করলেও শোভন ম্যাথ ফিজিক্স দুইটাই পছন্দ করে। তাহলে হাবিব শুধু ম্যাথ পছন্দ করে, অর্থাৎ কতজন ম্যাথ পছন্দ করে সেখান থেকে কমন কতজন আছে তা বিয়োগ দিলেই শুধু ম্যাথ পছন্দ করে কতজন তা পাওয়া যাবে। সিমিলারলি শুধু ফিজিক্স পছন্দ করে সাকিব। তাহলে এখানেও কতজন ফিজিক্স পছন্দ করে সেখান থেকে কমন কতজন আছে তা বিয়োগ দিলেই শুধু ফিজিক্স কতজন পছন্দ করে তা পাওয়া যাবে। এবার যদি বলা হয় ম্যাথ ফিজিক্স যে কোনো একটা পছন্দ করে কতজন সেটা বের করতে, এখানে ম্যাথ অথবা ফিজিক্স যে কোনো একটা পছন্দ করলেই হবে। তাই সাকিব, শোভন, হাবিব 3 জনই আসবে। অর্থাৎ এক্ষেত্রে শুধু ম্যাথ পছন্দ করে কতজন, কমন কতজন, শুধু ফিজিক্স পছন্দ করে কতজন তা যোগ করলেই হবে। এবার যদি জানতে চাওয়া হয় কতজন দুটির একটিও পছন্দ করে না, তাহলে উত্তর হবে শুধু সিয়াম মানে 1 জন। অর্থাৎ এক্ষেত্রে মোট কতজন আছে সেখান থেকে কতজন যে কোনো একটি পছন্দ করে তা বিয়োগ করলেই হবে।
চলো আরো একটি গাণিতিক সমস্যা দেখে আসা যাক। ধরো শিখর টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 100 জন। একদিন তাদের বস তাদেরকে পিৎজা আর বার্গার ট্রিট দিতে চাইলেন। অর্ডার করার আগে সবাইকে জিজ্ঞেস করে দেখা গেল যে তাদের মাঝে 88 জন পিৎজা পছন্দ করেন, 80 জন বার্গার পছন্দ করেন, আর 70 জন পিৎজা বার্গার দুইটাই পছন্দ করেন। অর্ডার করার জন্য শুধু বার্গার বা শুধু পিৎজা কতজন পছন্দ করেন বা কোনোটিই পছন্দ করেন না এমন কতজন আছেন, চলো তা ভেন চিত্রের সাহায্যে বের করি। প্রথমেই একটি সার্বিক সেট ইউ চিন্তা করি, যার সদস্য হবে শিখোয়ের টোটাল কর্মকর্তা কর্মচারী বা এমপ্লয়ীদের সংখ্যা। এই সেটকে একটি আয়তক্ষেত্র দিয়ে দেখাই। এবার পিৎজা পছন্দ করে এমন এমপ্লয়ীদের সেট পি দিয়ে আর বার্গার পছন্দ করে এমন এমপ্লয়ীদের সেট বি দিয়ে দেখাই, আর এদেরকে দুইটি বৃত্ত এঁকে প্রকাশ করি। যেহেতু পিৎজা বার্গার দুইটাই পছন্দ করে এমন মানুষ আছে 70 জন, তাই দুইটি বৃত্তের কমন এরিয়াতে 70 লিখি, আর এই এরিয়াকে পি ইন্টারসেকশন বি দিয়ে প্রকাশ করি। খেয়াল করো, পিৎজা পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা 88 জন, আর পিৎজা ও বার্গার দুইটাই পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা 70 জন। ফলে শুধু পিৎজা পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা হবে পিৎজা পছন্দ করে মাইনাস পিৎজা ও বার্গার দুটি পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা, অর্থাৎ 88 minus 70 which is equal to 18। একইভাবে শুধু বার্গার পছন্দ করে এমন সেটের সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে 80 minus 70 equals to 10। এখন দেখো, ভেন চিত্রের এই অংশটুকু দিয়ে পিৎজা বা বার্গারের মাঝে যে কোনো একটি পছন্দ করে এমন মানুষের সেটকে বোঝাচ্ছে। সুতরাং এই সেটের সদস্য সংখ্যা হবে 18 plus 10 plus 70 equals to 98। মানে পিৎজা বা বার্গার এর যে কোনো একটি বা দুইটিই পছন্দ করে এমন মানুষের সংখ্যা 98 জন। তাহলে মোট 100 জন এমপ্লয়ির মাঝে পিৎজা বা বার্গার পছন্দ করে না এমন মানুষের সংখ্যা 2 জন। তাই 18 জনের জন্য শুধু পিৎজা, 10 জনের জন্য শুধু বার্গার, আর 70 জনের জন্য পিৎজা অথবা বার্গার যে কোনো একটা অর্ডার করলেই হবে। বাকি 2 জনের জন্য অন্য কিছু অর্ডার করতে হবে। তাহলে আজ আমরা ভেনচিত্র সম্পর্কিত কিছু বাস্তব জীবনের সমস্যার সমাধান দেখলাম। আগামী পর্বে দেখা হবে। ধরো সাকিব, হাবিব, শোভন, সিয়াম 4 বন্ধু। তাদের মাঝে সাকিব ফিজিক্স পছন্দ করে কিন্তু ম্যাথ পছন্দ করে না, হাবিব ম্যাথ পছন্দ করে কিন্তু ফিজিক্স পছন্দ করে না, আর শোভন ম্যাথ ও ফিজিক্স দুইটাই পছন্দ করে। চলো এই এক্সাম্পলটাই ভেন চিত্রের মাধ্যমে দেখে আসি। যেহেতু 4 জন বন্ধু আছে, প্রথমেই তাদেরকে সার্বিক সেট ধরে নিই, আর এই সেটকে একটি আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করি। এখানে দেখো, সাকিব আর শোভন দুইজনই ফিজিক্স পছন্দ করে, তাই তাদেরকে একটি বৃত্ত দিয়ে দেখাই। আবার শোভন আর হাবিব দুজনই ম্যাথ পছন্দ করে, তাই তাদেরকে আরো একটি বৃত্ত দিয়ে দেখাই। শোভন যেহেতু দুইটাই পছন্দ করে, তাই সে দুটি বৃত্তের কমন এরিয়াতে থাকবে। এবার ভালোভাবে খেয়াল করো, ধরো আমরা বের করতে চাই শুধু ম্যাথ পছন্দ করে কতজন। দেখো, শোভন এবং হাবিব দুইজনই ম্যাথ পছন্দ করলেও শোভন ম্যাথ ফিজিক্স দুইটাই পছন্দ করে। তাহলে হাবিব শুধু ম্যাথ পছন্দ করে, অর্থাৎ কতজন ম্যাথ পছন্দ করে সেখান থেকে কমন কতজন আছে তা বিয়োগ দিলেই শুধু ম্যাথ পছন্দ করে কতজন তা পাওয়া যাবে। সিমিলারলি শুধু ফিজিক্স পছন্দ করে সাকিব, তাহলে এখানেও কতজন ফিজিক্স পছন্দ করে সেখান থেকে কমন কতজন আছে তা বিয়োগ দিলেই শুধু ফিজিক্স কতজন পছন্দ করে তা পাওয়া যাবে। এবার যদি বলা হয় ম্যাথ ফিজিক্স যে কোনো একটা পছন্দ করে কতজন সেটা বের করতে, এখানে ম্যাথ অথবা ফিজিক্স যে কোনো একটা পছন্দ করলেই হবে। তাই সাকিব, শোভন, হাবিব 3 জনই আসবে, অর্থাৎ এক্ষেত্রে শুধু ম্যাথ পছন্দ করে কতজন, কমন কতজন, শুধু ফিজিক্স পছন্দ করে কতজন তা যোগ করলেই হবে। এবার যদি জানতে চাওয়া হয় কতজন দুটির একটিও পছন্দ করে না, তাহলে উত্তর হবে শুধু সিয়াম, মানে 1 জন। অর্থাৎ এক্ষেত্রে মোট কতজন আছে সেখান থেকে কতজন যে কোনো একটি পছন্দ করে তা বিয়োগ করলেই হবে। চলো আরো একটি গাণিতিক সমস্যা দেখে আসা যাক। ধরো শিখর টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 100 জন। একদিন তাদের বস তাদেরকে পিৎজা আর বার্গার ট্রিট দিতে চাইলেন। অর্ডার করার আগে সবাইকে জিজ্ঞেস করে দেখা গেল যে তাদের মাঝে 88 জন পিৎজা পছন্দ করেন, 80 জন বার্গার পছন্দ করেন, আর 70 জন পিৎজা বার্গার দুইটাই পছন্দ করেন। অর্ডার করার জন্য শুধু বার্গার বা শুধু পিৎজা কতজন পছন্দ করেন বা কোনোটিই পছন্দ করেন না এমন কতজন আছেন, চলো তা ভেন চিত্রের সাহায্যে বের করি। প্রথমেই একটি সার্বিক সেট ইউ চিন্তা করি, যার সদস্য হবে শিখোয়ের টোটাল কর্মকর্তা কর্মচারী বা এমপ্লয়ীদের সংখ্যা। এই সেটকে একটি আয়তক্ষেত্র দিয়ে দেখাই। এবার পিৎজা পছন্দ করে এমন এমপ্লয়ীদের সেট পি দিয়ে আর বার্গার পছন্দ করে এমন এমপ্লয়ীদের সেট বি দিয়ে দেখাই,
আর এদেরকে দুইটি বৃত্ত এঁকে প্রকাশ করি। যেহেতু পিৎজা বার্গার দুইটাই পছন্দ করে এমন মানুষ আছে 70 জন, তাই দুইটি বৃত্তের কমন এরিয়াতে 70 লিখি, আর এই এরিয়াকে পি ইন্টারসেকশন বি দিয়ে প্রকাশ করি। খেয়াল করো, পিৎজা পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা 88 জন, আর পিৎজা ও বার্গার দুইটাই পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা 70 জন। ফলে শুধু পিৎজা পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা হবে পিৎজা পছন্দ করে মাইনাস পিৎজা ও বার্গার দুটিই পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা, অর্থাৎ 88 minus 70 which is equal to 18। একইভাবে শুধু বার্গার পছন্দ করে এমন সেটের সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে 80 minus 70 equals to 10। এখন দেখো, ভেন চিত্রের এই অংশটুকু দিয়ে পিৎজা বা বার্গারের মাঝে যে কোনো একটি পছন্দ করে এমন মানুষের সেটকে বোঝাচ্ছে। সুতরাং এই সেটের সদস্য সংখ্যা হবে 18 plus 10 plus 70 equals to 98। মানে পিৎজা বা বার্গার এর যে কোনো একটি বা দুইটিই পছন্দ করে এমন মানুষের সংখ্যা 98 জন। তাহলে মোট 100 জন এমপ্লয়ির মাঝে পিৎজা বা বার্গার পছন্দ করে না এমন মানুষের সংখ্যা 2 জন। তাই 18 জনের জন্য শুধু পিৎজা, 10 জনের জন্য শুধু বার্গার, আর 70 জনের জন্য পিৎজা অথবা বার্গার যে কোনো একটা অর্ডার করলেই হবে। বাকি 2 জনের জন্য অন্য কিছু অর্ডার করতে হবে। তাহলে আজ আমরা ভেনচিত্র সম্পর্কিত কিছু বাস্তব জীবনের সমস্যার সমাধান দেখলাম।